আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026-এর অর্থনীতি কমপ্লিট কোর্সে। এবং ধারাবাহিক যে ক্লাসগুলো চলছে তার আজকে পঞ্চম ক্লাস, এবং আজকে যে আলোচিত অধ্যায় সেটা হচ্ছে অধ্যায় 7, অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এর আগে আমরা আরও 4টা ভিডিওতে 4টা অধ্যায় খুবই ভালোভাবে লাইন টু লাইন কমপ্লিট শেষ করেছি, এবং প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা আমরা পড়ে এসেছি। তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা জানো যে আসলে কীভাবে কী পড়ানো হচ্ছে, এবং ফাইনাল পিডিএফটা পেতে হলে আসলে প্রত্যেকটা ভিডিও থেকে একটা করে সিক্রেট কোড দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটি কোড কম্বাইন করে ফাইনাল ভিডিওর পর যে পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব ওইখানে তোমরা পাসওয়ার্ডটা দিয়েই আসলে পিডিএফটা অ্যাক্সেস নিতে পারবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে আসলে এসএসসি 2026-এর বিভিন্ন কন্টেন্ট আপলোড করে তোমাদের পড়াশোনা যাতে একটু সুবিধা হয় সেই চেষ্টা করে থাকতেছি। তো চলো বেশি কথা না বেরিয়ে, যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিও। তো চলো বেশি কথা না বেরিয়ে আসলে কথাবার্তা অনেকই হচ্ছে, ক্লাসটা শুরু করি। ক্লাসের প্রথমেই যেটা চলে যাই, ক্লাসটা মূলত কী বিষয় বা কী না হচ্ছে, এবং তোমাদের পড়াশোনার কি গতি, আসলে প্রত্যেকটা ক্লাস শেষে আসলে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও আমার সাথে আলোচনা করতে পারো। পাশাপাশি তোমাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে পিডিএফটা দিচ্ছি, প্রত্যেকটা বিষয় একটু খেয়াল করে পড়ো। তো আমরা শুরু করি। প্রথম হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থ ও ব্যাংক ব্যবস্থা। ধরো, নাবিলের বাবা একজন চাকরিজীবী, মাস শেষে বেতন পান 20,000 টাকা। তিনি পারিবারিক ব্যয়ের জন্য কিছু টাকা নগদ রাখেন, কিছু টাকা ব্যাংকে আমানত রাখেন। কিছুদিন পর তিনি ঠিক করলেন মুরগির খামার দিবেন। এজন্য তিনি ব্যাংক থেকে ঋণ নিলেন। তাকে ব্যাংক 10% সুদে 36 মাসের পরিশোধ করার সাথে এই ঋণ প্রদান করে। তার আয়, ব্যয়, সঞ্চয় ও ঋণ সবই অর্থের মাধ্যমে হয়ে থাকে। অর্থ ঋণের ব্যবসা বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং ঋণ গ্রহীতাকে ঋণ হিসেবে প্রদান করে। এইটা হচ্ছে ব্যাংকের ফাংশন বলা যেতে পারে। জনগণের উদ্বৃত্ত টাকা কি? উদ্বৃত্ত টাকা হচ্ছে এটা এক্সট্রা মানি মানুষের কাছে, যেটা মানুষের উদ্বৃত্ত অর্থ বলতে এই ধরনের টাকা পয়সা বোঝা যা মানুষের দৈনিক যে মৌলিক চাহিদাগুলো আছে এইটা পূরণ করে, বা মানুষের সকল চাহিদা পূরণ করে যেই টাকাগুলো তার এক্সট্রা থাকে এই টাকাতে আসলে ব্যাংক অ্যাজ এ তোমার ফিক্স আমানত হিসেবে গ্রহণ করে বা চলতি আমানত হিসেবে গ্রহণ করে। এবং এইটাই যখন তুমি রাখো এই টাকাগুলো ব্যাংক কী করে, এটা আবার ঋণ দেয়। ঋণ দিয়ে ঋণের একটা পার্সেন্টেজ সুদ পায়, সেই সুদটা দিয়ে আসলে ব্যাংক তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, তো সে তো এইভাবেই ব্যবসা করবে। আমাদের দেশের কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক হচ্ছে অর্থের প্রকারভেদ, মানি ও ইটস ক্লাসিফিকেশন। দীর্ঘকাল যাবৎ কৃষক তার ধানের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড়, এবং জেলে তার মাছের বিনিময়ে কুমারের কাছ থেকে হাঁড়ি পাতিল সংগ্রহ করতো। এটা হচ্ছে আগের একটা বিনিময়ের মাধ্যম ছিল। এভাবে মানুষ একটি দ্রব্যের অন্য দ্রব্য বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকে সরাসরি বিনিময় প্রথা বলতো বা বার্টার সিস্টেম। তো বার্টার সিস্টেম কাকে বলতেছে? আসলে তুমি ধরো কেউ হয়তো বা চাল তৈরি করে, তার কাছে চাল, আর যে হয়তো বা মাংস তো তৈরি করানো যে কষাই, তো যে মাংসর ব্যবসা করে সে চাল আর মাংস এইভাবে আদান প্রদান করতো। কিন্তু আর কি একটা সময় পর ধরো যার চাল দেওয়ার আছে, অনেকের হয়তো এখন আর চাল দরকার নেই, তখন সে কী করবে? যার ফলে এই বার্টার সিস্টেমটা আস্তে আস্তে কোল্যাপস করে। আমাদের দেশের গ্রামাঞ্চলে কোনো কোনো এলাকায় কিছু কিছু ক্ষেত্রে এখন এই প্রথার প্রচলন আছে, তবে এই প্রথার লেনদেন করতে গিয়ে মানুষ নানা অসুবিধা পড়তে হয়, যেমন দ্রব্য বিভাজনের অসুবিধা ও পারস্পরিক অভাবের অমিল। হ্যাঁ, এখন ধরো যার সবাই যদি চাল দিয়ে এখন মাংস নিতে যায়, এখন মাংস যে বিক্রেতা বা যে সবজি বিক্রেতা তার তো এত চালের দরকার নাই, আবার যে সবজি দিয়ে শুধু তোমার ওইটা নিতে চাচ্ছে, চাল নিতে চাচ্ছে, এখন শুধু এত সবজি কই রাখবো, আমার তো পচে যাবে। যার ফলে এমন একটা মাধ্যম প্রয়োজন যা রেখে দিলে পরবর্তীতে আমার প্রয়োজন হলে আমি প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। এবং এই কারণে আসলে বার্টার সিস্টেমটা কোল্যাপস করে, এবং এই অসুবিধা থেকে দূর করতে অর্থের আবির্ভাব ঘটে, যে কথাটা বললাম। আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ সর্বজন স্বীকৃত ও গৃহীত, অর্থাৎ সর্বজন স্বীকৃত এবং এটা গৃহীত অর্থ বিনিময়ের মাধ্যম দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপ বা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। আবার বলতেছি, অর্থ বিনিময়ের মাধ্যমে দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। সুতরাং সরকার কর্তৃক প্রবর্তিত যে মূল্য বা বস্তু মূল্যের পরিমাপক বলা হয়, বা দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত গ্রহণযোগ্য সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে সর্বজন স্বীকৃতকে আসলে অর্থ বলে। তাহলে অর্থের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিলাম। আমরা যদি এটা একটা সবুজকারিতে দেখে নিই, যে সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত তাকে অর্থ বলে।
এবার আসে বিভিন্ন দেশে অর্থ নাম বিভিন্ন নামে পরিচিত, অর্থাৎ টাকা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকে। তো বাংলাদেশে এটাকে কী বলে? টাকা বলে। বাংলাদেশের টাকা, ভারতের রুপি, আমেরিকার ডলার, ইউরোপ অধিকাংশ দেশে ইউরো, অর্থাৎ অর্থের এক এক দেশে এক এক নাম। এবং অর্থের প্রকারভেদটা যদি দেখি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আসলে অর্থের শ্রেণী বিভাগ করা যায়। তো অর্থের উপকরণ দিক থেকে দুই ভাগে ভাগ করা, এক হচ্ছে ধাতব মুদ্রা আর একটা হচ্ছে কাগজ মুদ্রা। তো ধাতব মুদ্রা কি? যেগুলো আসলে ধাতুর তৈরি, ধাতব দণ্ড খণ্ড দ্বারা তৈরি, যে মুদ্রার প্রত্যেক জীবনের লেনদেন করে বা ধাতব মুদ্রা বলে থাকে। আমরা যেটাকে সহজ ভাষায় কয়েন হিসেবে চিনে থাকি। বাংলাদেশে ৫ টাকা, ২ টাকা, ১ টাকা, ৫০ পয়সা ইত্যাদি ধাতব মুদ্রা আছে। ধাতব মুদ্রাকে বস্তুগত মূল্যমানের দিক থেকে দুভাগে ভাগ করে। এখানেও দুভাগ আছে, একটা হচ্ছে প্রমাণিক মুদ্রা আর একটা হচ্ছে প্রতীক মুদ্রা। একটা হচ্ছে প্রামাণিক মুদ্রা আর প্রতীক মুদ্রা আমরা ব্যাখ্যা করব। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিক্রি করলে দৃশ্যমান মূল্যে সমপরিমাণ মূল্য পাওয়া যায়। অর্থাৎ ওই যে অর্থ সেই পরিমাণ মূল্য দিয়ে বা সেই পরিমাণ মূল্যের জিনিস দিয়ে অর্থাৎ তৈরি, এবং ওইটা যদি গলানো হয় সেই দাম পাওয়া যাবে। আর প্রতীক মুদ্রা বলতে যে মুদ্রা ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম, সাধারণত ধাতব মূল্য সরকার কর্তৃক পরিচালিত হয়। অর্থাৎ এই মূল্যটা আসলে ওই যে বিক্রি করলে ওই দামটা পাওয়া যাবে এটা না, কিন্তু এইটাতে একটা প্রতীকী মূল্য এবং সরকার থেকে এটা প্রবর্তিত, যার ফলে ওইটা যা মান নির্ধারণ সেটাই আসলে মূল দাম। বর্তমানে প্রচলিত কিছু ধাতব মুদ্রার ছবি দেখতে পাচ্ছ, আসলে এইগুলো বাংলাদেশে প্রচলিত। এবং এই টাকাগুলো হচ্ছে আমাদের সকল ধাতব মুদ্রা। এটা কিন্তু আবার ওইটা না, তোমরা এটাকে প্রামাণিক মুদ্রা ধরো না, এটা হচ্ছে সব ধাতব মুদ্রা। এবার দেখি কাগজি নোট কী বা কাগজি নোট কীভাবে কী কাজ করে। যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি হয় তাকে কাগজি মুদ্রা বা নোট বলে, অর্থাৎ সংক্ষেপে এটাকে নোট বলে। নোটের উপর লিখিত মূল্যই তার মূল্যের নির্দেশক, বা সাধারণত নিগদিতের কাগজটির মূল্য অপেক্ষা অধিক হয়। অর্থাৎ কাগজের দাম তো খুবই সামান্য, কিন্তু নোটের উপর যেই টাকাটার মান লেখা থাকছে ওইটা আসলে ওইটার নাম বা ওইটার মান নির্ধারিত করতেছে। যদি এখন একটা কাগজের উপর ১০০ টাকার প্রিন্ট করা থাকে তাহলে সেটা ১০০ টাকা। সেম কাগজের উপর যদি ৫০ টাকার প্রিন্ট করা থাকে সেটা ৫০ টাকা। প্রায় সকল দেশের কাগজি মুদ্রা বা নোট সরকারি নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত হয়। এই ব্যাংকগুলো আমরা কি পড়বো, কেন্দ্রীয় ব্যাংক কী বা বেসরকারি সরকারি ব্যাংক কী। বাংলাদেশের কাগজি মুদ্রা হলো ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকা। পরবর্তীতে আসলে ২০০ টাকা অ্যাড করা হয়েছে, যেটা এখানে নেই, এটা একটু দেখে নিও। কাগজি মুদ্রাকে দুভাগে ভাগ করা যায়, একটা রূপান্তরযোগ্য মুদ্রা আর একটা হচ্ছে রূপান্তর অযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রা বলতে যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মতো সরকার সমমূল্যে দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকবে। বাংলাদেশের রূপান্তরযোগ্য মুদ্রা কী কী? ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নোট। আর রূপান্তর অযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা, সোনা, রূপা পাওয়া যাবে না। আসলে এই ধরনের মুদ্রার কাজ বা কীভাবে কী হয় সেটা আমরা একটু দেখতেছি। বাংলাদেশ সরকার অযোগ্য কাগজি নোট বলে ১ ও ২ টাকার নোট গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থের আবার দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ যেই টাকা গ্রহণ করবে এইটার দিক থেকে আসলে দুই ভাগে, একটা বিহিত অর্থ আর একটা ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। বিহিত অর্থ যদি দেখি যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত এবং তাকে বিহিত অর্থ বলে। আমাদের দেশের বিহিত অর্থ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক পরিচালিত ধাতব মুদ্রা এবং কাগজি নোট দিয়ে গঠিত, অর্থাৎ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যে নোটগুলো প্রবর্তন করতেছে এইগুলো আসলে বিহিত মুদ্রা হিসেবে গঠিত হচ্ছে। বিহিত অর্থকে দুই ভাগ করা যায়, অসীম বিহিত আর একটা কি সসীম বিহিত। অসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায়। আর সসীম কি? তাহলে সীমা রয়েছে, অর্থাৎ লেনদেনের বাধ্যবাধকতা রয়েছে। আমাদের দেশের অসীম রয়েছে ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নোট। আর সসীম রয়েছে কোনগুলো? যে অত সীমা রয়েছে এগুলো হচ্ছে ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকা যে ধাতব মুদ্রা, এগুলোকে সসীম বিহিত মুদ্রা বলে। এবং আইনগত যে অধিক পরিমাণে গ্রহণ বাধ্য করা যাবে না বা জনগণ ইচ্ছা অনুযায়ী গ্রহণ করতে পারে। আচ্ছা, ব্যাংক সৃষ্ট অর্থটা কি সেটা যদি আমরা একটু দেখি, এখানে একটা আন্ডারলাইন হবে। বর্তমানে ব্যবসায়িক লেনদেন ও দেনা পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থে বিনিময় প্রথা রয়েছে। আচ্ছা, ব্যাংক হয়তো ক্রেডিট কার্ড বা চেক বা বিভিন্ন ধরনের আসলে হিসাব দিয়ে তারা এটা পরিচালনা করছে, তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টি করে, ঋণ প্রদান করে, অর্থ সৃষ্টি করতে পারে। ব্যাংক সৃষ্ট আমানত বা ওভারড্রাফটের বিপরীতে চেক কেটে লেনদেন করা যায়, অর্থাৎ কি বেশি টাকা হয়ে গেছে চেকে লেনদেন করো। ব্যাংক সৃষ্ট আমানত বা হিসাবকে অর্থ হিসাবে গণ্য করা চলে। আমাদের দেশে ব্যাংক সৃষ্ট হলো চলতি হিসাব আমানত এবং সঞ্চয় আমানত। অর্থাৎ ব্যাংকের দুইটা সিস্টেমে ব্যাংকিং সিস্টেম চলে, একটা চলতি একটা সঞ্চয়, যা চেকের দ্বারা তোলা যায়, অর্থাৎ এই দুইটা আসলে চেকের দ্বারা তোমার কোঅর্ডিনেট করা যাচ্ছে। এছাড়া ব্যাংক কর্তৃক পরিচালিত ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বিনিয়োগ করা যায়। ডেবিট এবং ক্রেডিট কার্ডের ফাংশনটা হচ্ছে, ডেবিট কার্ডটা হচ্ছে তুমি যে ব্যাংকে টাকাটা রাখতেছো এই টাকার উপর তুমি আসলে কার্ডটা দিয়ে টাকা তুলতে পারতেছো। আর ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ক্রেডিট দিচ্ছে নির্দিষ্ট কিছু শর্তের উপর, এই ক্রেডিটের উপর অর্থাৎ একটা অন কাইন্ড অফ লোন তুমি নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারতেছো।
অর্থের কার্যাবলী আধুনিক উৎপাদন ব্যবস্থায় বা সমাজ জীবনে অর্থ নানা প্রকার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। কবি অর্থের কার্যাবলী বলতে গিয়ে বর্ণনা করছে, যাহা করে বিনিময় ও মূল্য পরিমাণ, ঋণ পরিশোধ আর সঞ্চয় সাধন, অর্থবলী গণ্য করে সর্বজন। আবার ইংরেজি কবিতার দুটি চরণে বলা হচ্ছে কি, মানি ইজ এ ম্যাটার অফ ফোর ফাংশন, এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড অ্যান্ড এ স্টোর। অর্থাৎ একে চারটি কাজ করে। একটা কি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে, মূল্যের পরিমাপক, বিনিময়ের মাধ্যম কিছু কোনো জিনিসের আসলে মিনিমার আলটিমেট যেটা সেটা হচ্ছে অর্থ হবে। মূল্যের পরিমাপক অর্থাৎ কোনো জিনিসের কয় টাকা মূল্য, এটাই অর্থ দিয়ে লেনদেন হবে। লেনদেনের বাহন অর্থাৎ এই যে লেনদেনটা হচ্ছে এটার বাহন হিসেবে অর্থ, এবং সঞ্চয়ের বাহনও এটা ব্যবহৃত হবে। নিচে আসলে এই ব্যাখ্যাগুলো দেখি। বিনিময়ের মাধ্যমটা কি, অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময় লেনদেন সম্পন্ন হয়। অর্থাৎ অর্থ সবার কাছে গ্রহণযোগ্য, যার ফলে কি এটা বিনিময় করা সহজ। বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে, আবার ক্রেতাও অর্থের বিনিময়ে সব সামগ্রী গ্রহণ করে। এভাবে অর্থের দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করা যায়। ফলে লেনদেন সহজ ও গতিশীল হয়। অর্থাৎ একদম যেহেতু একটা একক রয়েছে, যার ফলে লেনদেনে কোনো অসুবিধাই হচ্ছে না। তাই বলা যায় অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মূল্যের পরিমাপক যদি দেখি, মিটার যেমন দৈর্ঘ্য, কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক, তেমনি পণ্য ও সেবার মূল্যের পরিমাপের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে অর্থ। তোলা দিতে পারে যে একটা বই ক্রয় করে 550 টাকা দিয়ে, ক্ষেত্রে 50 টাকার উক্ত বইটির মূল্যের পরিমাপক। অর্থের সাহায্যে আমরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিমাপ করতে পারি, বা অতীব ও ভবিষ্যতে আসলে সম্বন্ধে বিভিন্ন কার্যকরী হয়ে থাকে। সঞ্চয়ের বাহন যদি অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রী মাধ্যমে সঞ্চয় করা সম্ভব না। আসলে জিনিসটা বলেছিলাম, যার কাছে সবজি আছে সে শুধু সবজিতে লেনদেন করতে 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 আসলে যে লেনদেন করে সবজিটা নিয়েছে তার কাছে তো অনেক সবজি যাচ্ছে, সে কতদিনই সবজিটা রাখবে, যার ফলে এটা গ্রহণযোগ্যতা থাকে না। এরপরে আসলে সংগ্রহণ করা সম্ভব। বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় ও ভোগ ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত থাকে তা অর্থের সঞ্চয় করে থাকে, এবং অর্থের মাধ্যমে সঞ্চয় অনেক বেশি নিরাপদ ও তুলনামূলক স্থায়ী। স্থগিত লেনদেনের বাহন হচ্ছে, স্থগিত লেনদেন বলতে ভবিষ্যতে দেনা পাওনাকে নির্দেশ করে। এসব দেনা পাওনার হিসাব নিকাশ অর্থের মাধ্যমেই করা হয়। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ওই ঋণ পরিশোধ করাও সুবিধাজনক। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে থাকে। ফলে বর্তমান সময় অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংকে আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে। তাই অর্থকে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসেবে গণ্য করা হয়। উপরোক্ত কার্যাবলী থেকে আসলে অর্থমূল্য স্থানান্তরের যে বাহন বা আসলে কীভাবে এটা কাজ করে, আমরা এটা একটা ব্যাখ্যা দেখে নিলাম। তার মানে তারল্যের মান ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে কাজ করে। এই অর্থের তারল্যের মান রয়েছে, অর্থাৎ কি যে অর্থের যে একটা ইউজ বা একটা লিকুইড মানির যে কনসেপ্টটা, অর্থাৎ লিকুইড মানি কনসেপ্ট এখানে আসতেছে না। এখানে আসতেছে হচ্ছে তোমার অর্থের যে পরিবহন, অর্থাৎ আমি কাউকে কিছু কিনছি, আমি সে টাকা তাকে দিয়েছি, সে কারো কাছে কিছু কিনছে, সে এই যেটা, এবং যার কাছে অর্থ আছে তার কিন্তু সমাজে মর্যাদা বেশি। এই দুইটাই কিন্তু অর্থ কাজ করে থাকে। অর্থের এই কাজগুলো পৃথক না, একটি অপরটির উদ্বৃত্ত হয়ে থাকে, এবং তাই বলা যায় অর্থের সকল কাজের মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হয়েছে। এবার দেখি বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক। যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমানত জমা রাখে তাকে, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের সর্বপ্রথম হচ্ছে এটা আমানত জমা রাখবে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে বা প্রতিষ্ঠানকে তার চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করবে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এই ব্যাংক আমানতকারী জমাকৃত অর্থের উপর কর করে কম হারে সুদ দেয়, অর্থাৎ এই যে টাকাটা রাখতেছে তার উপর একটা সুদ দিচ্ছে, অন্যদিকে ঋণ গ্রহীতার উপর অপেক্ষাকৃত বেশি হারে সুদ আদায় করে, এবং উভয় সুদের পার্থক্য সে ব্যাংকের মুনাফায়। যেটা বললাম, ব্যাংক হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। অর্থাৎ কেউ হয়তো টাকা রাখছে তাকে 1008 টাকা দিচ্ছে, আর যে ঋণ নিচ্ছে তাকে 1010 টাকা দিতে হচ্ছে। এই যে 2 টাকাটা থাকতেছে, এই 2 টাকাটা হচ্ছে আমাদের এই যে ব্যাংকের মুনাফা, এবং ব্যাংক এইভাবে তার সকল কার্যক্রম, অর্থাৎ ব্যাংক পরিচালনা হবে, তার এমপ্লয়িকে বেতন দিবে, ব্যাংকের যে পরিচালনা, অর্থাৎ সকল কাজ ব্যাংক করে থাকবে। এবার হচ্ছে এই ব্যাংক জমাদানকারী তার জমাকৃত অর্থ চাওয়া মাত্র ফেরত দিতে বাধ্য থাকে, এবং ব্যাংক তার তহবিল থেকে স্বল্পতার জন্য ঋণ প্রদান করবে। তাই ব্যাংকের স্বল্পমেয়াদের এই ব্যাংকে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলে। অর্থাৎ ব্যাংক যে টাকাটা রাখতেছে, যে আসলে যার অ্যাকাউন্ট সে যদি চায় যে আমার টাকা উঠাতে হবে, তাকে দিতে ব্যাংক বাধ্য। এবং বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূর্বালী ব্যাংক, পূর্বালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কী কী? আধুনিককালে বাণিজ্যিক ব্যাংক বহুমুখী কাজ সম্পাদন করে এবং রাষ্ট্রের একটি অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নিম্নে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী আলোচনা করা হলো। এক হচ্ছে আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে আমানত সংগ্রহ করা, এবং বাণিজ্যিক ব্যাংক 3 ধরনের আমানত সংগ্রহ করে। একটা চলতি আমানত, সঞ্চয় আমানত, আর একটা কি স্থায়ী আমানত। চলতি আমানত কি? চলতি আমানত হচ্ছে আমানতকারী যে কোনো সময় উঠাতে পারবেন, এবং এর জন্য আমানতের উপর কোনো সুদ করা হবে না।
আর সঞ্চয় আমানত কি, সঞ্চয় আমানত নির্দিষ্ট একটা সময় রাখা হবে এবং মেয়াদে সপ্তাহে 2বার উঠানো যায় এবং কিছু টাকা ব্যাংক সুদ দেয়। আর স্থায়ীটা হচ্ছে এই আমানত নির্দিষ্ট সময়, অর্থাৎ 3 মাস, 6 মাস, 1 বছর, 6 বছর, 5 বছর, যে কয় বছরের নির্দিষ্টটা রাখা আছে এবং এই নির্দিষ্টের উপর একটা সুদ দেবে, যেটা হচ্ছে অর্থ মেয়াদ শেষে আগেও তোলা যাবে না এই টাকাটা। আর যদি কেউ আগে তুলে তাহলে সে যে লাভের লভ্যাংশ এটা থাকবে না, বা ব্যাংকের যে বিধিবিধান এই অনুযায়ী তার অর্থ প্রদান করা হবে। আর ঋণ ধানটা যেটা, বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমানতের একটি নির্দিষ্ট অংশ আমানতকারীর চাহিদা মেটানোর জন্য গচ্ছিত রেখে বাকি অর্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ প্রদান করে। অর্থাৎ এটা কি, ব্যাংক যে টাকাটা রাখতেছে বা রাখতেছেন, এই যে টাকাটা রাখার ফলে কি হচ্ছে, এই ব্যাংক একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তাদের ঋণ দিচ্ছে। অর্থাৎ যে আমি 500 টাকা রাখছি, 500 টাকায় তো আর ব্যাংক ঋণ দিচ্ছে না, ব্যাংক দিচ্ছে ধরো 300 টাকা, আর 200 টাকা রেখে দিচ্ছে, যাতে পরবর্তী যদি কোনো গ্রাহক এসে বলে আসলে আমার 500 টাকা রাখছি, আমাকে 500 টাকা দেন, তখন ব্যাংক যাতে কিছু একটা দিয়ে রাখতে পারে এবং চাহিদা মেটানোর জন্য গচ্ছিত কিছু টাকা রাখে। অর্থাৎ এই যে চাহিদা, লোকজনের চাহিদা একবারে যে 20 লাখ রাখছে, সে হয়তো 5 লাখ চাবে এবং ব্যাংক সেই ধরনের একটা ক্যালকুলেশন করেই ব্যাংক টাকা জমা রাখে। উপযুক্ত জামানত বা বন্ধকির, যেমন মূল্যবান ধাতু, ধাতব দ্রব্য, সরকারি দেশি বিদেশি ঋণপত্র, স্থায়ী সম্পদ ইত্যাদির বিপরীতে ব্যাংক আসলে এগুলো জামানত স্বরূপ রেখে ব্যাংক ঋণ প্রদান করে। এবং আমাদের দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক গৃহ নির্মাণ, মৎস্যচাষ, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান ক্ষেত্রে ঋণ নেয়। আর বিনিময়ের মাধ্যমে সৃষ্টি কি, বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময় হিসেবে করে চেক বা ব্যাংক ড্রাফট, ই পেমেন্ট, হুন্ডি, ভ্রমণকারী চেক ইত্যাদি আসলে সৃষ্টি করে থাকে এবং এটা হচ্ছে সাময়িক কাজের জন্য, বা যেটা হচ্ছে একদম চাহিদার অনুযায়ী। বিনিময়ের মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে ইস্যুকৃত চেক বহুল ব্যবহৃত হয়। উন্নত দেশে লেনদেনের চেকের নিষ্পত্তি হয়ে থাকে, আসলে লেনদেন চেকের মাধ্যমে করা হয়ে থাকে। দেশীয় ও বিদেশি সহায়তা, বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে বা আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যের সহায়তা ব্যবসায়ীদের জন্য যোগান ও পাশাপাশি পরামর্শ দিয়ে থাকে। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে একটা মাধ্যম থাকবে লেনদেনের, সেটা কি ব্যাংক হিসেবে দায়িত্ব করে। এছাড়া ব্যবসায়ীদের বিনিময় বিলে স্বীকৃতি প্রদান দেয়। বিল বাট্টাকরণ আমদানি রপ্তানি ঋণ প্রদান করে। মেইল ও টেলিগ্রামের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করে। অর্থাৎ একজন মধ্যম ব্যক্তি হিসেবে যে ব্যাংক এই লেনদেনের কার্যক্রম করে থাকে, অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে দ্রব্য আদান প্রদান, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়, ক্রেতা বিক্রেতা দেনা প্রদান নিষ্পত্তি হয়। অর্থাৎ ব্যাংক এমনভাবে বলা হয় যে আসলে ব্যাংক এবং দ্রব্যটা কোনো না কোনোভাবে চুক্তিপত্রটা ব্যাংকের মাধ্যমেই করা হয় এবং সেটা ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে যখন আদান প্রদান হয়, ব্যাংক এই অর্থটা লেনদেন করে থাকে। এসব কাজ সম্পাদন করে ব্যাংক বাণিজ্যের ক্ষেত্রে কিছু ভূমিকা করে এবং ব্যাংক কিছু লভ্যাংশ গ্রহণ করে। অর্থ স্থানান্তর দেখি, গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে দ্রুত অর্থ প্রেরণ করে। অর্থ প্রেরণের মাধ্যম হলো চেক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, ভ্রমণকারী চেক, মেইল ট্রান্সফার বা টেলিগ্রাম বা যেগুলো আছে বর্তমানে বিকাশ নগর রকেট যায়। অর্থাৎ কি, এক প্রয়োজনে আমার আজকে আমি ঢাকায় গিয়েছি, আমার কাছে টাকা নেই কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি এখন ব্যাংক থেকে যদি চেক হওয়ার জন্য জায়গায় চাইলেই টাকা উঠাতে পারবো, সেটা আমার চেক হোক, ব্যাংক ড্রাফট হোক, পোস্টাল অর্ডার হোক বা ভ্রমণকারী চেক, মেইল, ইমেল যেটাই হোক। তো এইটা আসলে ব্যাংকের একটা সুবিধা। রেমিটেন্সটা কি, যে বিদেশে কর্মরত জনগণের জন্য সহজে অর্থ সংগ্রহ করা যায় এবং দেশীয় সংশ্লিষ্ট মালিককে যত তাড়াতাড়ি সম্ভব টাকা হস্তান্তর করেন, যে বাণিজ্যিক যথাযথ সেবা প্রদান করে। অর্থাৎ বিদেশে যারা কর্মজীবী আছে তারা চাইলেই দেশে টাকা প্রেরণ করতে পারে এবং তার দেশে যারা আছে, অর্থাৎ এই যে অর্থের উপর যারা নির্ভরশীল, তারা সহজেই টাকাটা গ্রহণ করে তাদের যে জৈবিক চাহিদা এটা নিবারণ করতে পারে। সঞ্চয় বৃদ্ধি, বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে সংগ্রহ করে। ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসা এবং উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। এবার বাণিজ্যিক ব্যাংক দেশের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকেও ত্বরান্বিত করে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করে, যেমন জনগণের মূল্যবান জিনিসপত্র যেমন দলিল ইত্যাদি নিরাপদ লকারে জমা রাখে। অর্থাৎ দলিলপত্র বা মূল্যবান অলঙ্কার ইত্যাদি যা রয়েছে, বিভিন্ন কোম্পানির শেয়ার, মেয়াদি ঋণপত্র, দরকারি বই ইত্যাদি বন্ড ইত্যাদি দিয়ে সহায়তা করে। সম্পত্তি দেখাশোনা, সম্পত্তির কর আদায় এবং ব্যবস্থাপনামূলক অস্থির দায়িত্ব পালন করে। গ্রাহকদের স্বার্থে আর্থিক সচ্ছলতা, সনদপত্র বা গোপনীয়তা রক্ষা করে। গ্রাহকদের প্রতিনিধি হিসেবে চেক, বিনিময় বিল, বীমা প্রিমিয়াম, বৈদ্যুতিক বিল ইত্যাদি সংগ্রহ করে থাকে। জানি যে আমরা ব্যাংকে এগুলো সব হয়ে থাকে। এবং ব্যাংক হিসাব ও পরিচালনার নিয়মটা যদি একটু আমরা দেখি, যে সুজন তার অর্জিতের একটি অংশ ব্যাংকে জমা রাখবে এবং উপজেলা সদর অবস্থিত সোনালী ব্যাংকের অফিসে যায়। সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা মাসুদ সাহেব তাকে হিসাব খোলার সহায়তা করেন এবং মাসুদ সাহেব প্রথমে সুজনকে 3 ধরনের চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী আমাজন এই সকল বিষয়ে কথা বলেন। তিনি সব ধরনের হিসাব খোলার নিয়ম মোটামুটিভাবে এক এবং তাদের ব্যাংকে খোলার নিয়মাবলী তাকে বুঝিয়ে দেয় এবং প্রায় সুজন সঞ্চয় হিসাব খোলার সিদ্ধান্ত নেন এবং এই যে ব্যাংক শাখার অফিস থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করে তাকে লিপিবদ্ধ করা হয়। ব্যাংকের নিয়ম অনুযায়ী আবেদনকারীকে শনাক্ত করার জন্য আবেদনপত্রের সাইমের তথ্যসহ স্বাক্ষর
নিতে হয়। অর্থাৎ সাইমুক্ত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, একটা অ্যাকাউন্ট খুলতে হলে ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা তার একটা স্বাক্ষর বা তার নাম হলে আসলে এটা ব্যাংকে অন কাইন্ড অফ গ্যারান্টি, বা ব্যাংকে যে আপনি যদি ঋণ নেন বা আপনার অর্থের যে লেনদেন এটা গ্যারান্টি হিসাবে ওই লোককে রাখা হয়। নট কাইন্ড অফ গ্যারান্টি যে আপনাকে চেনে, আপনি যে একটা সুবিধার লোক বা আপনি কোনো অন্যায় অভিযোগ করবেন না এই অ্যাকাউন্ট নিয়ে, সেটারও একটা পরিচিতি তৈরি হয়। এছাড়া আবেদনপত্রে সুজন স্ত্রীকে নমিনি হিসেবে দেয়। নমিনি বলতে হচ্ছে আসলে একজন আমানতকারী, নমিনি বলতে বোঝায় ব্যাংক হিসাব জমাকৃত অর্থ আমানতকারী অবর্তমান বা মৃত্যুর পর আসলে মনোনীত যে ব্যক্তি এই অর্থের অধিকারী হবে না। কেউ যদি মারা যায় তখন এই টাকাটা কে নিবে, তখন হচ্ছে নমিনি কনসেপ্টে এসেছে। পূরণকৃত আবেদনপত্রে সুজন আবেদন পাসপোর্ট আকৃতির সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করা হয়। পূরণকৃত আবেদনপত্রটি মাসুদ সাহেবের কাছে জমা দেয়, তখন মাসুদ সাহেব ন্যূনতম 500 টাকা ব্যাংকে জমা রাখতে বলেন। এটা হচ্ছে একটা ব্যাংকের ন্যূনতম, বিভিন্ন ব্যাংকে আসলে বিভিন্ন ধরনের টাকা রাখতে হতে পারে কম বেশি। কিছু সময়ের মধ্যে মাসুদ সাহেবের ব্যাংকের নিয়ম অনুসারে একটি খুলে ব্যাংক হিসাব সুজনকে দিয়ে দেয় এবং একটি চেক বই, একটি জমা বই প্রদান করে। সুজন পরবর্তী এই হিসাব নম্বরে জমা বই দ্বারা ইচ্ছামৃত টাকা, অর্থ, ব্যাংক চেক জমা ইত্যাদি সকল কাজ করে থাকে। এবং এছাড়া দেশের অনলাইনে থেকে অনলাইন কাজ করে জমাকৃত টাকা চেকের মাধ্যমে এবং এটিএম কার্ডের মাধ্যমে, এটিএম বুথের মাধ্যমে সেই টাকাগুলো লেনদেন করে থাকে। বর্তমানে প্রায় সব কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে আমানতকারী কোন তারিখে কত টাকা তুললো এবং এটা বিবরণী ব্যাংকে থাকে, এবং এই বিবরণীটাকে ইংলিশে বলা হয়ে থাকে স্টেটমেন্ট, যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলে থাকি। ব্যাংক নিয়ম অনুযায়ী আমানতকারী বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন যাবতীয় সম্পাদন করতে পারে, অর্থাৎ ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা রয়েছে সুজনের মতো সামর্থ্য অনুযায়ী ব্যাংকের নির্ধারণ হিসাব করে উঠাতে পারে। এবং আমরা একটা ব্যাংকের ফর্ম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সোনালী ব্যাংকের হিসাব খোলা, এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের তথ্য দিতে হয় যে আসলে কি আবেদনকারী কেন খুলতেছে, কয় টাকা জমা রাখবে, সব A to Z। এবার আসি আসলে কেন্দ্রীয় ব্যাংক, এবং আপনারা একটু পজ করে পিডিএফটা যখন পাবেন প্রত্যেকটা দেখে নেবেন। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যেটা যা ব্যাংক বা শীর্ষস্তর অবস্থান সমগ্র ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিজ্ঞতা হিসেবে বা অভিভাবক হিসেবে সে দায়িত্ব পালন করে। এই ব্যাংকটা মূলত কাজ করেছে সকল ব্যাংকের অভিভাবক হিসেবে, অর্থাৎ এটি সরকারি মালিকানায় থাকে, যার ফলে সকল ব্যাংকের অভিভাবক হিসেবে আসলে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। এবং এটা সরকারি মালিকানার নিয়ন্ত্রণ থেকে নোট মুদ্রা প্রচলন, নোট ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রাবাজার সংগঠন ও পরিচালনা, সরকারি আর্থিক উপদেষ্টা এবং ব্যাংকার হিসেবে কাজ করে থাকে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত একটি আর্থিক প্রতিষ্ঠান, এবং এই যে আর্থিক প্রতিষ্ঠানটা এর মধ্যে সে মুনাফা সর্বোচ্চকরণ, এটা দেশের অর্থনৈতিক স্থিতিশীল রক্ষা এবং উন্নয়নশীল জনকল্যাণ সর্বোচ্চকরণ করা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের যেমন লক্ষ্য হচ্ছে মুনাফা, এখানে মুনাফা না, এখানে হচ্ছে মূলত হচ্ছে সেবা, অর্থাৎ সকল জিনিস যাতে স্টেবল পরিবেশে থাকে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি জাতীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক রিজার্ভ সিস্টেম, ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড, এরকম বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকিং সিস্টেম রয়েছে যেটা কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী হচ্ছে প্রত্যেক দেশের ব্যাংক ব্যবস্থার মুদ্রাবাজার অভিভাবক বা নিয়ন্ত্রণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বা সার্বিক অর্থনীতির স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী আলোচনা করা হলো, যেমন প্রথম হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন। কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে। এই ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে, অর্থাৎ দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এটা বিবেচনা করে তারা নোট প্রচলন বা নোট যে তোলা বা নোট বাতিল এটা করে থাকে। অতীতে দেশে নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী স্বর্ণরূপ বৈদেশিক মুদ্রা জমা রাখতে হয়, অর্থাৎ এই যে টাকাটা এইটা একটা অ্যামাউন্ট আমাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রেখে দিতে হয়, যার ফলে তিনি এই বা কোনো ক্রেতা বা কোনো বিক্রেতা হিসেবে তো এখানে কাজ করতেছেন, এইখানে হচ্ছে ব্যাংক টু ব্যাংক কথা হচ্ছে। তো কোনো ব্যাংক যদি দেউলিয়া হতে যায় তখন এই যে তার যে জমাকৃত অর্থ সেইটা এই যে কেন্দ্রীয় ব্যাংক তার গচ্ছিত সম্পদ থেকে ব্যবহার করে বা এইটা কাজ করে থাকে। বর্তমানে দেশে অর্থের যোগানো তার মূল্য নিয়ত অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভরশীল। এবার সরকারের ব্যাংক যদি বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসেবে জমা হয়ে থাকে এবং এটা সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে থাকে, অর্থাৎ সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এবং আর্থিক সংকটের সময় সরকারের স্বল্প দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, অর্থাৎ এই ব্যাংকটা যেহেতু তার ওই যে জমাকৃত সম্পদ আসে সেটা দ্বারা সে ঋণ প্রদান করে থাকে। সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান তাদের সংযোগ রক্ষা করে, সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড নীতি নির্ধারণের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ও অন্যান্য ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দেশের নতুন ও শাখাভিত্তিক কর্মসূচি প্রদান করে থাকে, তালিকাভুক্ত অর্থাৎ তার স্বাধীন তালিকাভুক্ত ব্যাংক সময় সঠিকভাবে পরিচালনার দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে। আইন বা প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংক সময় আমাদের থেকে নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত থাকে, যে কথাটা কিছুক্ষণ আগে বললাম। গচ্ছিত তহবিল পর্যন্ত তালিকাভুক্ত ব্যাংকে ঋণ গ্রহণ করে থাকে। আমাদের দেশের ব্যাংকিং আইন অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সময় তাদের চলতি ও স্থায়ী আমানতের শতকরা 5 ভাগ জমা রাখতে হয়।
এবার হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা বা আধিক্য উভয় ক্ষতিকর, অর্থাৎ বেশি ঋণও যেমন ক্ষতি, কম ঋণও তেমন ক্ষতি। কেননা বাণিজ্যিক ব্যাংক সমূহ যে ঋণ দেয় তাও মোট অর্থের যোগানের জন্য অন্তর্ভুক্ত হয়, বা দামস্তর, অর্থাৎ দামস্তর বলতে মুদ্রাস্ফীতি যেটার উপর নির্ভরশীল, দামস্তর এবং অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে। এবং এই ঋণের ফলে যেটা দেখা যায় সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দামস্তর এবং অর্থের মূল্য যখনই এটা কনফ্লিক্ট করবে তখনই আসলে মুদ্রাস্ফীতি কমে যাবে। এবং মুদ্রাস্ফীতি হচ্ছে দামস্তর বলতে বোঝানো হচ্ছে যে একটা জিনিস আগে যদি কেউ 100 টাকা কিন্তু এখন ক্রয় মূল্য 110 টাকা হয়ে গেছে জিনিসটার, এটা হচ্ছে দামস্তর বৃদ্ধি। আর এইটার ফলে কিছু মুদ্রাস্ফীতি হচ্ছে কি মুদ্রার দাম কমে যাচ্ছে, এটাকে বলা হয়েছে মুদ্রাস্ফীতি। ঋণের স্বল্পতার জন্য দেশে মুদ্রা সংকোচন হয় এবং এই সব সুবিধা যেন দেখে না দেয়, যেন দেখা না দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণদান বা কর্মকর্তা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। সর্বশেষ হচ্ছে ঋণদাতা কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত কখনো কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক শরণাপন্ন হয়। এবং লাস্ট হচ্ছে একদম আশ্রয়স্থল হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। তখন কেন্দ্রীয় ব্যাংক শরণাপন্ন ব্যাংক সময় নির্দিষ্ট জামানতের বিপরীতে বা বিভিন্ন ঋণপত্রের বিপরীতে ঋণ প্রদান করে থাকে এবং এটা তার আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকে। বিনিময় হার বা নিয়ন্ত্রণ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও স্থিতিশীল বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে থাকে, যার ফলে তারা একদম যে বেশি টাকা ছাপা এটাও না, টাকার বিপরীতে ডলার, ইউরো ইত্যাদি বিনিময় হার নির্ধারণ করে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ব্যাংক সরকারের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ক্রয় বিক্রয় ইত্যাদি স্থিতিশীল কাজ করে থাকে। এবার সে নিকাশঘর, নিকাশঘরটা একটু বুঝে নিতে হবে। নিকাশঘর বলতে হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূর্বালী ব্যাংক। এখন সোনালী ব্যাংকের কাস্টমার যদি রূপালী ব্যাংকে যায়, এবার এখন সোনালী ব্যাংকের যে লোক তার অ্যাকাউন্ট আছে পূর্বালী ব্যাংকে, অর্থাৎ ভুল বললাম, অর্থাৎ সোনালী ব্যাংকের যে লোকটা তার সাথে একটা পূর্বালী ব্যাংকের যে অ্যাকাউন্টটা তার সাথে লেনদেন হচ্ছে। এখন এই যে সোনালী ব্যাংকের লোক এই চেকটা দিচ্ছে সোনালী ব্যাংকে, যখন এটা পূর্বালী ব্যাংকে জমা দিচ্ছে তখন কি পূর্বালী ব্যাংক এটা নিবে? হ্যাঁ, এটা নিবে। কেন নিবে? কারণ এটা তাদের নিকাশ ঘরের মাধ্যমে সমাধান হয়ে থাকে, অর্থাৎ দৈনন্দিন ব্যবসার মাধ্যমে লেনদেনের ফলে এই যে ব্যাংকগুলো তাদের মধ্যে ব্যাংক ড্রাফট, চেক এগুলোর আদান প্রদান করে, যার ফলে কি হচ্ছে পূর্বালী ব্যাংক টাকাটা ঠিকই দিয়ে দেবে কিন্তু চেকটা সে রেখে দিবে। যখন এই নিকাশ ঘর বা আন্তঃলেনদেন হবে তখন সেই চেকটা শো করবে, চেকটা শো করলে নিকাশ ঘরের মাধ্যমে আসলে সোনালী ব্যাংক তখন সে টাকাটা দিয়ে দিবে এবং পরবর্তীতে যে গ্রাহকের চেক ছিল তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে। আগে এইটা ছিল হচ্ছে আমাদের অন কাইন্ড অফ ম্যানুয়াল সিস্টেমে, এখন অটোমেটেড বা কম্পিউটারাইজ সিস্টেমে হয়ে থাকে। ফলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাওনাদার, দেনাদার বা যেই মাধ্যমে তার লেনদেন করতে পারে, কোনো ব্যাংক অন্য ব্যাংক থেকে কত টাকা পাওনা বা কত দেনা তার সর্বশেষ হিসাব সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক এবং এটার মধ্যস্থতাকারী বা হিসাবটা করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সমূহ যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে তা একরকম দেনা পাওনা নিষ্পত্তি করে, অর্থাৎ এই যে অর্থ জমা এটা আসলে নিষ্পত্তি করে থাকে এবং এইভাবে বাণিজ্যিক ব্যাংক সমূহের চেক, ব্যাংক ড্রাফট, পেয়ার ইত্যাদি নিকাশ কাজ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকসমূহ যে অর্থ তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে তা থেকে এরকম ব্যাংক দেনাপাওনা নিষ্পত্তি হয়। এভাবে এই বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক, ব্যাংক ড্রাফট, পেয়ারের নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করে, অর্থাৎ তালিকাভুক্ত ব্যাংকে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে। 2, অধিভুক্ত সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা সময়মতো যাচাই করে, অর্থাৎ সকল ব্যাংকে তালিকাভুক্ত যে আছে তাদের যে কার্যাবলী বা কারা আসলে ব্যাংকের পর্যায়ে আছে, কারা হয়তো বা তাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তারা একটু নোটিস করে, জনগণের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন নিয়মকানুন তৈরি করে এবং এগুলো বাস্তবায়ন করে থাকে। দেশে বিদেশে ব্যাংকের শাখা স্থাপন করে যাতে জনগণ খুব সহজেই তাদের যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারে। দেশবাসীর অবগতির জন্য সরকারের আর্থিক নীতি প্রণয়নের সুবিধাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর তথ্য সংগ্রহ এবং সংকলন, প্রকাশ এবং গবেষণার কাজ পরিচালনা করে থাকে। অর্থনীতির বিভিন্ন খাত যেমন কৃষি, শিল্প, সেবা ইত্যাদি খাতের উন্নয়নের জন্য আসলে এই ব্যাংকে বিভিন্ন নীতি গ্রহণ করে থাকে। এবার বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা দেখি। আমাদের দেশে মুদ্রা ব্যবস্থা তথা আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে সরকার ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ মুদ্রা ব্যবস্থার হিসেবে অভিভাবক হিসেবে বা সরকার ব্যাংক হিসেবে কাজ করে কি বাংলাদেশ ব্যাংক। আর জনসাধারণ আমানত এবং অত্যাধিক কাজ করে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ জনগণের ব্যাংক হিসেবে কাজ করে বাণিজ্যিক ব্যাংক। অন্যদিকে বিশেষ খাতের জন্য পাশাপাশি দায়িত্ব বিবেচনায় পরিলক্ষিত কিছু বিশেষায়িত ব্যাংক রয়েছে। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে দেশি, বিদেশি। দেশির ভিতরে হচ্ছে সরকারি, বেসরকারি। সরকারি হচ্ছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, পূর্বালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক, পূর্বালী না, রূপালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। এবং বেসরকারি হচ্ছে পূর্বালী, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ডাচ বাংলা, এনসিসি, উত্তর ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক। এবং বিদেশি হচ্ছে এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর বিশেষায়িত ব্যাংক আছে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ সমবায় ব্যাংক
গ্রামীণ ব্যাংক লিমিটেড এবং কৃষি উন্নয়ন শিল্পায়ন আত্মসমর্থন বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশের যে ব্যাংকের ভূমিকা সেটা একটু দেখি। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় উল্লেখযোগ্য কয়েকটি ব্যাংকের ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ ব্যাংক আসলে দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্বে প্রধান 1972 সালে রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক আদেশ 1972-এর বলে বাংলাদেশ অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদের দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সাবেক কোন ব্যাংক নিয়ে? সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এবার অর্থ ঋণ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করে স্থিতিশীল মূল্যস্তর বজায় রাখার মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন শিল্পায়ন ও আত্মকর্মসংস্থান তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের সামগ্রিক কল্যাণ সাধনের এই ব্যাংক নিম্নোক্ত ভূমিকা পালন করে। দেশের কৃষিকাজের প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহ সহায়তা এবং বাংলাদেশের ব্যাংক কৃষি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে বা ঋণ প্রদান করে থাকে। এছাড়া কৃষির উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা করা এবং কৃষি পরিসংখ্যান তৈরি করে এভাবে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। দেশের দ্রুত শিল্পায়নের সাথে বাংলাদেশ ব্যাংক শিল্প মূলধন সরবরাহ করে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ তহবিল সরবরাহ করে থাকে। শিল্প উদ্যোক্তা বা শ্রেণী বিকাশে উদ্বুদ্ধকরণ ঋণ সহায়তা ব্যাংক প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক সময় ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান, নতুন ব্যাংক স্থাপন, উন্নত এলাকায় বাণিজ্যিক ব্যাংক ও কৃষি ব্যাংকের নতুন শাখা স্থাপন করে এবং ঋণের যোগান নিশ্চিত করে। প্রয়োজনীয় খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি করে। ক্ষেত্র বিশেষে ব্যাংক নিজ উদ্যোগে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংকটা যদি দেখি, দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়নের কৃষি উন্নয়ন এবং শিল্পায়নের অর্থ সংস্থা পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রক্রিয়া একটি বড় অংশীদার বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। এদেশের বাণিজ্যিক ব্যাংক সময় মালিকানা সৃষ্টি থেকে সরকারি ও বেসরকারি দুভাগে বিভক্ত। নিম্নে বাণিজ্যিক ব্যাংক সময়ের ভূমিকা দেখানো হলো। বাংলাদেশে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত। এই ফলে খাতের উপর প্রয়োজনীয় অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে। ফলে কৃষি উন্নয়নের উপর যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে। আচ্ছা, এদেশের যে অধিকাংশ কৃষক গরিব, তাই তাদের কৃষিকাজ পরিচালনার জন্য দরকার কি? পর্যাপ্ত কৃষি ঋণের। বর্তমান কৃষি উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সময়ে সরকার ঘোষিত কৃষি ঋণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক, পানীয় সেচের গভীর নলকূপ স্থাপন করে। কুটির শিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে থাকে, কর্মসূচি পরিচালনা করে। এছাড়াও বর্তমানে বাংলাদেশের ব্যাংকের নির্দেশে দেশের প্রায় 10 টাকায় জমা রেখে ব্যাংক হিসাব খোলার সুযোগ রয়েছে। এতে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল কৃষক দাতা সংগ্রহ করা সম্ভব হচ্ছে। বাণিজ্যিক ব্যাংক সমূহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করছে। তা থেকে ব্যাংক সময় ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ যে শিল্প সংস্থাগুলো আছে নির্মাণ ও সম্প্রসারণে ঋণ প্রদানে সহায়তা করে। শিল্পের কাঁচামাল, উন্নত মানের যন্ত্রপাতি ক্রয় করতে বাণিজ্যিক সহজ শর্তে পর্যাপ্ত ঋণ প্রদান করে থাকে এবং এছাড়া নতুন নতুন কোম্পানির শেয়ার কিনে কলকারখানা গড়তে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক দেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। বর্তমানে এদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো রিক্সা, ভ্যান ক্রয়, মুদির দোকান খোলা, চর ভাঙানোর বিভিন্ন সংস্থা স্থাপন ইত্যাদির ক্ষেত্রে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদান শুরু করেছে। এর ফলে অনেক লোকের কর্মসংস্থান সম্ভব করা যায়। কৃষিখাতের বাংলাদেশের কৃষি ব্যাংক কৃষিখাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশি কৃষি ব্যাংক অধ্যাদেশ 1973 রাষ্ট্রপতির কৃষি অধ্যাদেশ 73 রাষ্ট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাষ্ট্রায়ত্ত আধার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। নিম্নে বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। বাংলাদেশ কৃষি ব্যাংক বা কৃষি ও কৃষি জমির সাথে জড়িত কৃষি ব্যাংক কৃষি ও কৃষি জমিতে সাথে জড়িত উন্নত খাতের বৃদ্ধির সঙ্গে স্বল্প মাধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। আমাদের দেশের অধিকাংশ কৃষক দরিদ্র, তাই কৃষকের ছোটোখাটো প্রয়োজন মেটানোর জন্য যেমন সার, বীজ, কীটনাশক, ওষুধ প্রভৃতি ক্রয় ও জমি চাষ, ফসল নিড়ানো, ফসল কাটা, মারা ইত্যাদি কাজের ব্যয় নির্বাহের জন্য এই ব্যাংকের স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এই ঋণ সাধারণত 18 মাসের মধ্যে পরিশোধ করতে হয়। তাহলে এই ঋণ পরিশোধের লিমিটেশন কি? এই ঋণ পরিশোধের লিমিটেশন হচ্ছে 18 মাস। জমি সমতল করা, অগভীর নলকূপ স্থাপন, চাষের জন্য গবাদি পশু, হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করা প্রভৃতি কাজের জন্য ব্যাংক কৃষকের মধ্যমেয়াদী ঋণ প্রদান করে। এর ঋণ সাধারণত 18 থেকে 5 মাস মেয়াদী বা 5 মাসের বছরের ভিতরে পরিশোধ করতে হয়। জমি ও ভারী যন্ত্রপাতি ক্রয়, গভীর নলকূপ স্থাপন, গুদামঘর নির্মাণ, হিমাগার নির্মাণ, পানি সেচের উদ্দেশ্যে খাল খনন, চা বাগানের উন্নয়ন এসব কাজের জন্য কৃষি ব্যাংক কৃষককে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এ ঋণ 5 বছর থেকে 20 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এ ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস, মুরগি, পশুপালন, মৌমাছি, গুটি পোকার চাষ, মৎস্য খামার প্রভৃতি চাষের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা আত্মকর্মসংস্থান সুযোগ পায়।
গত 31শে ডিসেম্বর 2009 তারিখে সরকারের সিদ্ধান্তের আলোকে সরকার ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা প্রযুক্তি বারবার ভেন্ডর এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় অর্থাৎ, এবং এরই মাধ্যমে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নামক দুটি একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠিত করা হয়। তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কীভাবে গঠিত হয় সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি। বিলুপ্ত প্রতিষ্ঠান দুটির দায় সম্পদ ও জনবল নতুন প্রতিষ্ঠানের নিকট অর্পিত হয়েছে। নিম্নে ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। এই ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে ঋণ প্রদান করে, যেমন পাট শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প, সার শিল্প ইত্যাদি। পল্লী এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনে অগ্রাধিকার প্রদান করে থাকে এবং যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষক উন্নয়নের সহায়ক। এই ব্যাংক সরকারি বেসরকারি খাতে নতুন শিল্প নির্মাণ করে, পুরাতন শিল্প সম্প্রসারণ করে ও আধুনিকায়নের জন্য দীর্ঘমেয়াদী ঋণ করে থাকে। এই ব্যাংকের ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ 20 বছর। শিল্প কারখানার প্রয়োজনে এই ব্যাংক স্বল্পমেয়াদী ঋণও প্রদান করে থাকে। উদ্যোক্তাকে বিনামূল্যে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান এবং শিল্পায়ন সম্পর্কিত বিভিন্ন প্রকার গবেষণা পরিসংখ্যান তথ্য সংগ্রহ করে থাকে। স্বনির্ভর অর্জন, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব আরোপ করে মেয়াদী ঋণ প্রদান করে। নারীকে আত্মনির্ভরশীল করার জন্য ক্ষুদ্র শিল্প স্থাপনে প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা প্রদান করে। বেসরকারিভাবে শিল্প উদ্যোগ গ্রহণের জন্য বিনিয়োগ সুবিধা প্রদান ও শিল্প কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করে। গ্রামের অতি স্বল্প মালিক ভূমিহীন ও অতি দরিদ্র নারী পুরুষের মধ্যে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠা হচ্ছে গ্রামীণ ব্যাংক, যেটা আমরা চিনি যে গ্রামীণ ব্যাংক আসলে কোন লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। 1983 সালে একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ ঘটে। এটি সরকারি ও বেসরকারি ব্যাংক নয়, আইনগত এর প্রধান মালিক হচ্ছেন এক দরিদ্র 30 লক্ষ গ্রাহকবৃন্দ। নিম্নে ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। এই ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদের সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে থাকে। কৃষি খাতের উন্নয়নের জন্য এই ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। ঋণ আসলে ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করে কৃষককে গ্রাম ও মহাজনদের কাছ থেকে কঠিন যে চড়াও সুদ এবং সত্ত্ব এটা থেকে যাতে তারা বাঁচতে পারে এবং তারা একদম ফ্রিলি যে এগ্রিকালচার বা কাল্টিভেট করতে পারে, চাষ করতে পারে। দেশের অবহেলিত জনসাধারণকে অকৃষি খাতে সম্পৃক্ত খাতে গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পে বাঁশ ও বেতের কাজ, বিড়ি তৈরি, সাবান তৈরি, কাপড় তৈরি এবং মিষ্টি তৈরি হয়। ঋণ প্রদান সহ উপকরণ সরবরাহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। গ্রামীণ ফোনের কারিগরি সহায়তায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে তথ্য প্রযুক্তির যে সুযোগ পৌঁছে দেওয়ার জন্য পল্লী ফোন অর্থাৎ একটা হেল্পলাইন আছে, যার মাধ্যমে আসলে তারা সকল কোঅর্ডিনেট করে থাকে। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ কর্মসংস্থানের সুযোগ ও সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক ভিক্ষুকে সুদবিহীন ঋণ প্রদান করে থাকে, কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে, নারীকে কর্মে উদ্বুদ্ধ করা, নেতৃত্বের গুণাবলী বিকাশে ও সহায়তা করে থাকে। দরিদ্র অসহায় নারীদের ঋণ প্রদানে পল্লী ফোন প্রদান করা হয় এবং আয় থেকে ঋণ পরিশোধের মাধ্যমে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতি বছর লভ্যাংশ গ্রাহকদের মালিকদের ডিভিডেন্ড প্রদান করা হয়। এবার হচ্ছে শেষে সমবায় ব্যাংকটা সমবায় নীতিমালা ভিত্তিতে গঠিত পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলে। এরপর আছে পারস্পরিক যে সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করে। তার উদ্দেশ্য সরকার ও দেশের সমবায় যৌথ মালিকানায় পরিচালিত বাংলাদেশ ব্যাংক সমবায় লিমিটেড ব্যাংকটির শেয়ারের 86 মালিকানা সমবায় প্রতিষ্ঠানগুলো এবং 14% হচ্ছে সরকারের মালিকানা। তাহলে আমাদের এই যে সমীকরণটা মনে থাকতে হবে 86 এবং 14। নিম্নে সমবায় ব্যাংকের ভূমিকা লক্ষ্যে এই ব্যাংক দারিদ্র্য বিমোচন ও খাদ্য বিমোচনের বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতির সদস্যের চাহিদা অনুযায়ী কৃষি ঋণ প্রদান করে। ঋণ প্রদানের খাতগুলো হলো কৃষি ও ভূমি উন্নয়ন, আউশ আমন ও বোরো ধান চাষ, শীতকালীন ফসল, শাকসবজি উৎপাদন, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ যেমন হচ্ছে বীজ, সার, কীটনাশক, সেচ, ট্রাক্টর ইত্যাদি। কৃষি ঋণের মেয়াদ 3 ধরনের হতে থাকে: স্বল্পকালীন 6 মাসের মেয়াদি, মধ্যম 2 বছর এবং দীর্ঘকালীন 5 বছর মেয়াদি। সমবায়ের ভিত্তিতে সংগঠিত কৃষিভিত্তিক শিল্পসভা বা শিল্প নির্মাণে ব্যাংক অর্থায়ন করে থাকে। এই ব্যাংক গ্রামীণ যুব নারীদের কর্মসংস্থান ঋণ করে। সরকার একটি বাড়ি থেকে যে খামার প্রকল্পের অংশীদার সমবায় করে। এছাড়া দেশের আত্মকর্মসংস্থার বিভিন্ন উপায় যেমন মাছ চাষ, পশুপালন, হাঁস মুরগি পালন, উৎপাদিত পণ্য সংগ্রহণ, প্রক্রিয়াজাতকরণ সমবায় অর্থায়নে করে থাকে, যার ফলে দেশের বেকারত্ব লাঘবের পাশাপাশি দারিদ্র্য বিমোচনে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই যে আসলে আমাদের অধ্যায়টা খুবই বড় একটা অধ্যায় এবং প্রত্যেকটা জিনিস দেখো ধরে ধরে তোমাদের পড়িয়ে দিয়েছি। ক্লাসটা কি আমার যেন মনে হতে পারে যে আমি খুব দ্রুতই কথা বলেছি, আসলে ক্লাসটা এত বড় যে আসলে দ্রুত যদি কথা না বলতাম তোমাদের মনোযোগ এতদিন ধরে রাখতে পারতে না বা এতক্ষণ ধরে রাখতে পারতে না। একদম যাতে তোমরা লাইন বাই লাইন পড়তে পারো এবং তোমরা যদি কেউ চাও অ্যাজ এ অডিও বুক হিসেবে এটাকে ইউজ করতে পারো এবং প্রত্যেকটা জিনিস তোমাদের ভাবে কাছে জাস্ট চোখ বলে চলে যাবা। তো এই ছিল আজকের ভিডিও এবং এরপরে কালকে আরেকটি ভিডিও আসবে, যেটা হচ্ছে এই যে টার্মটা আছে অর্থাৎ এই যে প্লেলিস্ট বা এই যে কোর্সটা, এটা একদম লাস্ট ক্লাস। এরপরে আসলে এই কোর্সটা এসএসসির জন্য একদম ফুলফিল হয়ে যাবে এবং এই ভিডিওর কোথাও না কোথাও দেখবা যে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড সকল কিছু তোমরা একত্র করে ফাইনাল যে পিডিএফটা দেওয়া হবে, তো সেই পিডিএফটা আসলে যে জাতীয় আয় এবং এর পরিমাপ প্রত্যেকটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো দেওয়া হচ্ছে। তো এই ভিডিওটা যদি কোনো তুমি এমন কোথাও থেকে দেখে থাকো যে চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করা হয় না অথবা পেজটা তোমার ফলো করা হয়নি, অবশ্যই একটু কাইন্ডলি এগুলো একটু সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, কালকে লাস্ট ভিডিও, অবশ্যই কালকে ভিডিও দেখো। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, প্রশ্নের সাথে থাকো। আসসালামু আলাইকুম।